গতকালকে যদি মাইলস্টোন কলেজের উপরে এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত না হতো, তাহলে আজকে এই প্রশ্নই উঠতো না যে এই ধরনের লক্ষ্যঝক্কর বিমান নিয়ে বাংলাদেশ বিমান বাহিনী অন্য দেশের বিপক্ষে যুদ্ধ করবে? মায়ানমারের বিরুদ্ধে যুদ্ধ করবে? যদি কখনো যুদ্ধ লাগে? কিংবা এই প্রশিক্ষণ বিমানগুলো আজকে যদি এই গতকালকে এই বিধ্বংস যদি দুর্ঘটনা না ঘটতো, তাহলে কি এই প্রশ্নগুলো উঠতো যে বাংলাদেশ বিমান বাহিনীতে যে প্রশিক্ষণ বিমানগুলো রয়েছে সেগুলো কত বছর আগেকার মান্ধাতা আমলের লক্কর-ঝক্কর বিমান? আদৌ কি সেগুলো নিরাপদ? এই প্রশ্নগুলোর পাশাপাশি আমার মনে হয় আরো কিছু প্রশ্ন করা উচিত। কারণ যখন এই যে গতকালকে সাগরের যে ফ্লাইটটা ছিল, প্রত্যেকটা ফ্লাইটের আগে কিন্তু আ যে ফ্লাইম্যান গুলো থাকে বা যারা সৈনিক তারা কিন্তু বা সিনিয়রদের বা একটা গ্রুপ থাকে যারা আসলে এই বিমানটা ইন্সপেকশন করে। যেটা উড্ডয়ন করবে বা যেটা মিশনে যাবে, ১ ঘন্টার মিশনে যাবে। সো যারা আসলে এই বিমানের ইন্সপেকশন করেছে, তারা কি ভালোভাবে ইন্সপেকশন করেছিল? আপনারা দেখেন যে গতকালকে থেকে আইএসপিআর তারা হচ্ছে বিবৃতি দিচ্ছে কতজন আহত হয়েছেন, কতজন মারা গেছেন, আ উম উদ্ধার অভিযানের কি অবস্থা? তারা এগুলো নিয়ে কিন্তু বলছেন। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু কেউ করছে না। যে আসলে আ ইন্সপেকশন ঠিকভাবে হয়েছে কিনা? এই যে এই বিমানটা ২০১৩ সালে আমদানি করা বিমান। এই বিমানটা কি আদৌ আসলে মানে ফিটনেস ব্যাপারটা ফিটনেস সার্টিফিকেট বা কতদিন আগে এটা মেইনটেন্যান্স করা হয়েছে? রুটিন যে মেইনটেন্যান্স, কত ঘন্টা ফ্লাই করার পরে যে মেইনটেন্যান্স নির্দিষ্ট সময় ফ্লাই করার পরে কিন্তু প্রত্যেকটা এয়ারক্রাফটই কিন্তু মেইনটেন্যান্স করা হয়। সেই মেইনটেন্যান্স কি আসলে হতো বা হয়েছিল কিনা? এই প্রশ্নগুলো কিন্তু এখন ক্লিয়ার হওয়া উচিত এবং আইএসপিও তাদের মতন করে কথা বলছে। কিন্তু এই যে বিমান বাহিনীর একটা নির্দিষ্ট ইউনিটে কিন্তু এই সাগর চাকরি করত। তার ইউনিট কি বলে আসলে? তার ইউনিট থেকে কিন্তু কোন বিবৃতি পাওয়া যাচ্ছে না। এবং সেই সাথে এখন প্রশ্ন উঠছে যে আসলে বিমান আ বাংলাদেশ বিমান বাহিনীতে যে প্রশিক্ষণ বিমানগুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু আধুনিক, কতটুকু নিরাপদ? সেগুলো নিয়ে কিন্তু এত বছর কেউ কোন কথা বলার প্রশ্ন বা সাহসও কিন্তু তারা দেখায়নি। এখন এই প্রশ্নগুলো আসছে। কারণ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আসলে। তারপরেও আসুক এই প্রশ্নগুলোর অবশ্যই উত্তর আসা উচিত। শুধু তাই না, এই যে এত লক্কর-ঝক্কর বিমান, এত পুরনো মডেলের বিমান কেন কিনতে হলো? এই বিমান তো আর এই সরকারের আমলে কেনা হয়নি। এটা আওয়ামী লীগ সরকারের আমলে কেনা হয়েছে। ২০১১ সালের বিমান কেন এত পুরনো? সেই ১৯৬০ সালের মিগ-21 এর আদলে যে বিমানগুলো পরবর্তী ইমপ্রুভ করা হয়েছে, চেংদু কর্পোরেশন তারা এই বিমান আর বানায়ই না। এটাই ছিল তাদের লাস্ট লট প্রোডাকশন এর। তো ২০১৩ সালের পরে তারা এই বিমান আর আ প্রোডাকশন এ যায়নি। এবং অনেক দেশ ভিয়েতনাম, তারপর পাকিস্তান এই বিমানগুলোকে তারা রিটায়ারমেন্ট এ পাঠিয়ে দিয়েছে। এই যেই বিমানগুলো রিটায়ারমেন্ট এ চলে গেছে অন্যান্য দেশে, সেই বিমান দিয়ে কেন বাংলাদেশে এই উদীয়মান পাইলটদের প্রশিক্ষণে পাঠানো হয় আরকি। তো তাদেরকে তো এক প্রকার আম উড়ন্ত কফিনে করে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। তো যারা বিমান বাহিনীর যারা হচ্ছে অধিকর্তা, তারা কি এই বিষয়গুলো জানেন না? নাকি তাদের আসলে ট্রেনিং পিরিয়ড পার হয়েছেন, তাদেরকে তো আর বিমানে প্রশিক্ষণের জন্য উঠতে হয় না। সো এরা মারা গেলে তো তাদের কিছু যায় আসে না। বরঞ্চ আধুনিক বিমান না কিনে আ অন্য কোনো বিমান অন্য কোনো রাষ্ট্রের বুদ্ধি পরামর্শ নিয়ে কিনলে যদি কমিশন বেশি পাওয়া যায়, সেদিকে আপনাদের আসলে নজর বেশি। তাই তো মনে হয় আরকি। আমার মনে হয় যে এই যে এতগুলো বাচ্চা মারা গেল, তৌকির মারা গেল, খুবই মেধাবী একজন জিডি পাইলট। তার সাথে যে উম আ এই যে মাইলস্টোন কলেজের যে শিশুরা মারা গেল, প্রাইমারির বাচ্চারা। এই দৃশ্যগুলো আপনারা কিভাবে দেখছেন? আমার খুব মানে জানতে ইচ্ছা করে। যে গতকালকে গোটা বাংলাদেশের এমন কোন মানুষ যারা এই ভিডিও ফুটেজ গুলো দেখেছে কিন্তু তাদের চোখ দিয়ে পানি পড়েনি, এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আপনারা কি যারা এই যে বিমান বাহিনীর যারা হর্তাকর্তা, আপনারা কি এটা সহ্য করতে পারছেন? সহ্য করতে পারছেন? আপনাদের কাছে এই প্রশ্নগুলো জাগে না যে এর পিছনের ঘটনাগুলো কি? এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। নাকি এগুলো নিয়ে এখন আপনারা কথা বলবেন না? এগুলো আপনারা পরিষ্কার করবেন না? আ আগে আমরা অন্য বিষয়গুলো আসলে দেখি আরকি সেজন্য। নাকি এই বিষয়গুলো কথা বলতে আসলে এই যে ইন্সপেকশন হয়েছে কিনা, যারা ইন্সপেকশন করেছে তাদের অন্য কোনো পক্ষের সাথে আসলে আ যোগসাজশ আছে কিনা এগুলো বেরিয়ে আসবে। নাকি এই বিমান কেন কেনা হয়েছিল সেই সময় আরো আধুনিক বিমান না কিনে কেন এই F-7 BGI কেনা হলো আসলে? কেন? কারণ এই ২০২৫ সাল বা গত ১৫ বছর তো গোটা পৃথিবী অনেক এগিয়ে গেছে। যেখানে অন্যান্য দেশ ৪,৫০০ কিলোমিটার দূর থেকে ড্রোন দিয়ে হামলা করছে। সেখানে আমাদের প্রশিক্ষণের জন্য এই বিমান গতকালকে ঢাকায় ৳২০ কোটি দামে একটা রোলস রয়েস হচ্ছে আপনার দুর্ঘটনায় পতিত হয়েছে। আর সেখানে এই বিমানটার দাম নাকি ৳৭.৫ থেকে ৳৮ কোটি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আর কেন জানি একটা বিষয় আমার কাছে মনে হয় যে সবকিছু ঢাকা কেন্দ্রিক। সবকিছু ঢাকা কেন্দ্রিক।
মৎস্য মন্ত্রণালয় ঢাকায়, অথচ ঢাকায় মৎস্যের কোনো কাজ নেই। চা মন্ত্রণালয় ঢাকার। আ তারপরে ধরেন যে পাট বস্ত্রালয় মন্ত্রণালয় ঢাকায়। সবকিছু ঢাকায়। কারণ ঢাকায় থাকলে লাভ আছে আসলে। ঢাকায় থাকলে নিজের মানে যারা ওই যে মন্ত্রণালয়ের অধিকর্তা যারা আছেন, তারা মন্ত্রণালয়ে থাকলে নিজেদের ছেলেমেয়েরা ভালো, ভালো স্কুল কলেজে পড়ালেখা করাতে পারেন। ওখানেই সবকিছু আলাপ আলোচনা হয়, ওখানে ভাগ-বাটোয়ারাটা ভালো হয়, ওখানেই সব স্টেক হোল্ডার। এজন্য কেউ ঢাকা ছাড়তে চায় না। কেউ ডিসেন্ট্রালাইজ করতে চায় না। কেন নৌবাহিনীর হেডকোয়ার্টার ঢাকায় হতে হবে? কেন বিমান বাহিনীর হেডকোয়ার্টার ঢাকায় হতে হবে? ধরেন আজকে গতকালকে যে বিমান দুর্ঘটনাটা ঘটেছে, সেই বিমানটা গিয়ে মন্ত্রণালয়ের উপরে কোনো একটা বিল্ডিং এ যদি আছড়ে পড়তো তাহলে কি হতো? যদি এটা বিমান বাহিনীর সদর দপ্তরে গিয়ে যদি এটা আছড়ে পড়তো তাহলে কি হতো? তাহলে কি আপনারা অনুভব করতে পারতেন? তো আপনাদের যদি কোনো বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি গতকালকে মারা যেত, তাহলে কি আপনাদের বিবেক আসতো যে, "না, না এটা ঢাকায় করার দরকার নাই, আমরা বাইরে কোথাও নিয়ে যাই। এই প্রশিক্ষণগুলো ঢাকায় করার দরকার নাই। অন্য কোনো জেলা বা ফাঁকা জায়গা থেকে করি।" তখন কি আপনাদের বোধোদয় হবে? এর আগে হবে না? মানে আপনাদেরই কেউ মরতে হবে, তারপরে আপনাদের বোধোদয় হবে। মানুষ মারা গেছে তাতে কোনো সমস্যা না, ওটা তো সংখ্যা মাত্র। তো আমার কাছে মনে হয় মাইলস্টোন কলেজের যে সকল শিক্ষার্থী মারা গেছেন তাদের বাবা-মার উচিত এই বিমান বাহিনীর নামে মামলা করে দেওয়া। তাদেরকে প্রশ্ন করা। এই প্রশ্নগুলোর উত্তর তাদের কাছ থেকে জানতে চাওয়া যে এই বিমান কি আসলেই সার্টিফাইড ছিল কিনা? বিমান কি উড্ডয়নের যোগ্যতা সম্পন্ন বিমান ছিল কিনা? এটা কি মেইনটেন্যান্স বিমান ছিল কিনা? যদি থেকেও থাকে তাহলে এই ঢাকা শহরের উপরে কেন এটাকে এই প্রশিক্ষণ করতে হবে? এটার জন্য মামলা করে দেওয়া উচিত রীতিমতো। এই প্রশ্নগুলো জানতে চাওয়া উচিত। এই প্রশ্নগুলো জানা উচিত এখন। আরেকটা বিষয় খেয়াল করছি সেটা হলো যে আমার কাছে খুবই মানে এটা আমি গত মানে এর আগেও দেখেছি প্রত্যেকটা বেলায় যখনই এই ধরনের দুর্ঘটনা ঘটে, তখনই মন্ত্রী, মিনিস্টার, এমপি, মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা সব চলে যায় বার্ন ইউনিটে। শুধু তারা যায় না, তাদের পঙ্গপালরা যায় আরো ১০০ ২ ১ বা সাংবাদিক থাকে নয় আরো ৫০০। সবকিছু মিলে ওখানে একটা সমাবেশ তারা করতে যান। আরে ভাই ওই বাচ্চাগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনারা ওখানে গিয়ে কি করবেন বলেন? জিজ্ঞাসা করবেন তোমাদের বাবু কেমন লাগছে? আগুনে পুড়তে কেমন লাগলো? ভালো লেগেছে কি? আগুনের মাত্রা কেমন ছিল? এগুলো জিজ্ঞাসা করতে আপনারা যান? কেন? এগুলো জিজ্ঞাসা করতে যেতে হবে কি? মানে আপনাদের এখন দেখাতে হবে যে আমরা ওখানে গিয়েছিলাম, আমরা দেখে আসছি, চিকিৎসা ভালোভাবে হচ্ছে। কিন্তু আপনি যে মানুষগুলোকে ভিতরে নিয়ে গেলেন, এটা তো খুবই sophisticated একটা ইউনিট, বার্ন ইউনিট। সেখানে গিয়ে কি তাদের বিষয়টা কি খুব নিরাপদ হলো বিষয়টা? আপনি গিয়ে কি খুব ভালো কাজ করে আসলেন? আপনি তো বাইরে থেকেই তো তাদের চিকিৎসা ভালো করতে পারেন। তাদের চিকিৎসার ব্যবস্থাটা করতে পারেন। আমাদের আরেকজন উপদেষ্টা দেখলাম তিনি বলছেন যে আ আমরা দরকার হলে বিদেশ থেকে আ হচ্ছে বা চিকিৎসা নিয়ে এসে চিকিৎসা করাবো। আরে ভাই বিদেশি চিকিৎসক না নিয়ে এসে বরঞ্চ এই ব্যবস্থা করেন যে বিমান দুর্ঘটনাগুলো যেন না ঘটে। যেন এই দুর্ঘটনাগুলো যেন না ঘটে সেটা বন্ধ করার ব্যবস্থা করেন। উনি দুর্ঘটনা হোক তাতে সমস্যা নাই। আমরা ডাক্তার বাইরে থেকে নিয়ে আসবো আরকি। এটা খুব কৃতিত্বের ব্যাপার আরকি। হুম? তো আসলে আমি জানি না যারাই সরকারে যায় তারাই না এই ধরনের কাজ করে। ওই আওয়ামী লীগের আমলেও দেখেছি ওই মন্ত্রী মিনিস্টাররা সব বার্ন ইউনিটে গিয়ে পড়ে থাকছে। উদ্দেশ্য একটাই মিডিয়াতে আসা। আমি গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। দেখে সব মানে উনি মনে হয় বার্ন ইউনিটে গেলেই সবাই সুস্থ হয়ে যাবেন। সবাই দৌড়াতে তাদের বাবা-মার কোলে চলে যাবেন। ব্যাপারটা এইরকম। জাদু একদম। জাদু নিয়ে যাবেন উনি। হুম? সব জাদু নিয়ে গিয়েছিল আরকি। তো এইটা আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি। আপনারাও দেখি ওই একই পথে হাঁটছেন। হেঁটে এগুলো দেখাচ্ছেন ফুটেজ খাওয়ার জন্য আরকি। হ্যাঁ? মানুষকে দেখান যে আমরা তাদের পাশে আছি। আরেকটা বিষয় যেটা নিয়ে আসলে প্রতিবার সরকার এই কাজটা যেন করেই সবসময়। যেকোনো বড় ইনসিডেন্ট হলেই লাশ গুম করতে হবে। এটা আদৌ হয় কিনা আমি জানি না, সত্য কিনা। লাশ সংখ্যা কম বলতে হবে। আ দুর্ঘটনায় আহতদের সংখ্যা কম বলতে হবে। কেন রে ভাই? আপনার সরকারের এরকম কয়েকশো মন্ত্রী, মিনিস্টার, কয়েকশো আমলা আছে যারা হাজার, হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে। করছে স্টিল নাও এখন পর্যন্ত। আপনার ধরেন গতকালকে মাইলস্টোন কলেজে আমা ওখানকার ধারণা বা যেই জায়গাটাতে আসলে বিমানটা আঘাত করছে, ওইখানে যে পরিমাণ স্টুডেন্ট ছিল, আমার ধারণা ১০০ র বেশি স্টুডেন্ট মারা গেছে। বা ধরেন আপনি গোপন করছেন না। কিন্তু আমার ধারণা গোপন না করলেও যদি সত্যি, সত্যি ধরেন আমার ওখানে সন্তান বা আমার ছোট ভাই-বোন যদি ওখানে মারা যেত, আমার ভাই আসমান জমিন যেখান থেকে হোক না কেন আমি কিন্তু খুঁজে বের করে নিয়ে আসতাম লাশ কোথায় আছে আরকি, হ্যাঁ? গুম করা সম্ভব হতো না। তো আমার মনে হয় যে ওখানে যে সকল গার্ডিয়ানরা আছেন তারা এই লাশের হদিস বের করবেনই। সরকার আসলে যদি লুকানোর চেষ্টা করেন পারবেন না। কয়জনের মুখ বন্ধ করবেন আপনি? মুখ বন্ধ করার তো সুযোগ নেই। যার সন্তান হারিয়েছে সে কথা বলবেই।
আমার কথা হলো এই লুকানো ছাপানোর ব্যাপারে না গিয়ে বরঞ্চ কেন আপনারা একটা করে আপডেট লিস্ট দিচ্ছেন না? কতজন বেঁচে আছে, কতজন মারা গেছে, কোন হসপিটালে কতজন আহত, ওখানে কতজন শিক্ষার্থী সেদিন উপস্থিত ছিল। এটা কি বের করা খুব কঠিন কাজ? এটা কি রিসার্চ করতে হবে? কমিটি করতে হবে? তারপরে এটার রেজাল্ট আসবে ১ মাস পরে? এটা তো ঐদিন গতকালকে স্কুলে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল সেটা তো স্কুল থেকে রেজিস্টার থেকে তো পাওয়া যায়। কতজন আসে নাই সে তথ্যও তো জানা সম্ভব। তাহলে আর বাকি মানুষগুলো গেল কই? হয় মারা গেছে নাইলে হসপিটাল আছে। সহজ হিসাব। তো এই আপডেট তথ্যটা সরকারের পক্ষ থেকে প্রকাশ করতে এত সময় লাগছে কেন? তাই না? এটা আইসিপিএর থেকে তো প্রতিদিনই একটা রিপোর্ট দিতে পারে বা যে যেখানে আছে সেন্ট্রালি একটা কিন্তু ঘোষণা আসতেই পারে প্রতিদিন। আপডেট তথ্য দিতে পারে। প্রতি ৬ ঘন্টা পর, পর কতজন মারা গেছে, কতজন সুস্থ হইছে, কতজনকে বিদেশে পাঠানো হলো আরকি। আর বলা হচ্ছে যে আমরা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবো। ভাই মন্ত্রণালয়ের যে জটিলতা, এই জটিলতা পেরিয়ে একটা এই আগুনে দগ্ধ শিশুকে বিদেশে পাঠাতে, পাঠাতে ওই শিশু মারা যাবে নিশ্চিত থাকেন। তো তার বিনিময়ে একটা টাস্ক ফোর্স গঠন করেন যাদের সকল ক্ষমতা থাকবে, টাকা পয়সা থেকে শুরু করে সবকিছু থাকবে ইনস্ট্যান্টলি তারা টিকিট কেটে রুগী সহকারে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে। এরকম একটা টাস্ক গঠন করেন। এই মন্ত্রণালয়ের এই মানে হচ্ছে আমলাতন্ত্রের ভিতরে এই মানুষগুলোকে নিয়ে গিয়ে আর মারবেন না প্লিজ। হ্যাঁ? একটা টাস্ক ফোর্স গঠন করে দেন, ওয়ান স্টপ সার্ভিস করে দেন। এই ধরনের ঘটনাতে তাদেরকে পূর্ণ ক্ষমতা দেওয়া থাকবে, টাকা দেওয়া থাকবে ইচ্ছা মতন, তারা খরচ করবে। এইটার জন্য এই টেবিল সেই টেবিল হয়ে আসে ওদেরকে আর আদমরা করবেন না আসলে, হ্যাঁ? এগুলা লোক দেখানো। তো এগুলো হচ্ছে মানুষকে উপকার করব বলে আসলে আপনারা করেন না। এগুলা লোক দেখানোর জন্য করেন। যে ব্যক্তিটাকে ১০ দিন আগে পাঠালে যে পরিমাণ কম ক্ষতিতে হতো, তাকে ১৫ দিন পাঠালে তার ৩ গুণ ক্ষতি করেন আপনারা। কিন্তু যদি এটা খুব সহজ সিম্পল ব্যাপার। একটা টাস্ক ফোর্স গঠন করে দিবেন। তাদের কাছে সকল ক্ষমতা থাকবে, টাকা থাকবে। তারা তাদের মতন করে খরচ করে পাঠাবে। কিন্তু ভরসা নেই যে টাস্ক ফোর্স এর ভিতরে যদি আবার ২ নাম্বার লোক থাকে তাহলে তো আবার সমস্যা আরকি। যাই হোক আমার মনে হয় যে না এরকম হবে না। তো প্লিজ আপনারা প্রশ্ন করেন। উম সে বিমান বাহিনীকে এই উত্তরগুলো দিতে হবে যে এই বিমানগুলো এত এই ধরনের বিমান আর কতগুলো আছে তাদের বহরে। তাদের জন্য কেন আধুনিক বিমান কেনা হচ্ছে না? বাংলাদেশে এত উন্নতি হচ্ছে। বা এত পদ্মা সেতু হচ্ছে, এত মেট্রো রেল হচ্ছে। আমরা সিঙ্গাপুরকে পাশ কাটিয়ে গেছি। তাইলে বিমান বাহিনীর জন্য এই লক্কর-ঝক্কর বিমানগুলো এখনো কেন? তাদের জন্য কি বিমান কেনা যায় না? আধুনিক বিমান কেনা যায় না? তারাই তো দেশ রক্ষা করবে। তো তাদের নিজেদেরই যদি আপনি রক্ষা না করতে পারেন, তারা ভাই দেশ রক্ষা করবে কি আসলে? তাই না? তো লুটপাট করেন, সেটা তো করবেনই। এটা তো আমাদের রক্তেই আছে। কিন্তু মানুষগুলোর দিকে একটু তাকাবেন। এই যে ছোট্ট, ছোট্ট শিশু বাচ্চাগুলো মারা গেল, এগুলো দেখে আপনারা যারা হচ্ছে হর্তাকর্তা ব্যক্তি, আপনারা যারা হচ্ছে পলিসি মেকার, আপনারা যারা আ এগুলোই দেখেন, আপনাদের কি একটু মন কাঁদে না? আপনাদের একটু কষ্ট লাগে না? আপনার নাতিটা যদি মারা যেত, আপনার সন্তান যদি মারা যেত, আপনি ভালো লাগতো? কিংবা আপনার বিল্ডিং এ যদি এসে বিমানটা আছড়ে পড়তো ওই বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে, আপনি যদি মারা যেতেন, বিমান বাহিনীর প্রধান যদি মারা যেত, তাহলে তার সন্তানদের কেমন লাগতো? তার পরিবারের কেমন লাগতো? এইটুকু অনুভব তো করা উচিত আসলে। দেশটা তো আমাদের সবার। সবার নিরাপত্তার বিধান করতে হবে তো। চেষ্টা তো করতে হবে। আপনারা সবাই থাকেন, কে কিভাবে লুটপাট করে খাবেন। আমলারা চিন্তাভাবনা করে কে কোন প্রজেক্ট থেকে কত কমিশন নিবে। মানে যার যে অবস্থান আছে শুধু চিন্তাভাবনা লুটপাট করা। সাধারণ মানুষের কথা চিন্তা করার তো কারো সময় নেই। কারণ ওরা বাচ্চারা মারা গেছে ১ মাস পরে ওটা পরিসংখ্যানের খাতায় চলে যাবে যে এতজন মারা গেছে। শেষ। প্রতি বছর, বছর হচ্ছে জাস্ট হয়তো উদযাপন হবে কিনা আমি জানি না। তবে এটুকুই শেষ হয়ে যাবে। এর থেকে আর বেশি কিছু হবে না। সো প্লিজ এগুলো বন্ধ করেন। পৃথিবী অনেক এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে। সাধারণ মানুষের যদি নিরাপত্তা না দিতে পারেন, তাহলে তো আসলেই সমস্যা। যে সরকারই আসুক না কেন, মানুষ তাদেরকে আর বিশ্বাস করবে না। যদি এইরকম অবস্থা হয়। একেকটা বিমান যদি হয় উড়ন্ত কফিন, সেই পাইলট তো মরবেই মরবে, সাথে এরকম নিষ্পাপ বাচ্চাদেরকে নিয়েও মরবে আসলে। আমরা এগুলো আর দেখতে চাই না। এর অবশ্যই জবাব আসতে হবে। এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে।